গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, রক্তে জড়ানো জয় হিন্দ। এই গল্পটির লেখক হলো ঋত্বিকা গুপ্তা। আমাদের গল্পটি শুনে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ব্যোমকেশের ঘরে বসে রয়েছি আমি, ব্যোমকেশ, সত্যবতী, তিনজন ব্যোমকেশের চেয়ারে বসে টেবিলটাকে মাঝখানে রেখে চুপ করে ভাবছি। চিন্তার একটা বিষয় আছে, তবে সেই চিন্তার বিষয়টা শুধু আমি নয়, ব্যোমকেশ, সত্যবতী দুজনকেই ভাবতে হচ্ছে। আসলে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি যেটা থেকে খুব সহজে বের হওয়া যাবে না। অবশ্যই সেটা একটা নতুন কেস বিষয়ক। আমি চুপ করে বসে থেকে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ দুটো হাত মুখের সামনে জড়ো করে রেখে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে। সত্যবতীর মুখে ভাব দেখলে বোঝা যায় সে একটু চিন্তিত, তার মুখ থমথমে। বেশ কিছুক্ষণ পরে সত্যবতী নিজেই বলল, দেখো, আমার মনে হয় তুমি এই কেসটা হাতে না নিলেই ভালো করতে। জানো, আসলে চারিদিকে যা চলছে, আর তার উপর বুঝতেই তো পারছো এই লোকগুলো খুব একটা ভালো নয়। দেশ জুড়ে যে পরিস্থিতি চলছে তার মধ্যে ওদের সাথে তোমার এভাবে লড়াই করাটা না 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 ঠিক নয়। আমার কিন্তু ভীষণ ভয় করছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ সত্য, আমার কিছুই হবে না। তুমি বুঝতে পারছো না, দেখো একটা খুন হয়ে গেছে, আর আমরা যদি এখনো হাত গুটিয়ে বসে থাকি তাহলে আবার একটা খুন হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি ওরা দেশপ্রেমিক, ওরা যা করছে দেশের জন্যে, আমাদের সবার জন্য করতে চাইছে। কিন্তু দেখো, ওদের রাস্তাটা ভুল। সত্য, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করলে সেটা কখনোই ভালো হতে পারে না। চোখের বদলে চোখ, এই নীতিতে অন্তত আমি তো বিশ্বাসী নই। আমাকে এর জবাবটা দিতেই হবে। ব্যোমকেশ, তোমার সব কথাই আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো এটা জানো ওরা একটা অর্গানাইজড দল। আমাদের এই কলকাতা শহরেই ওদের দল যে কোথায় কোথায় ছড়িয়ে আছে তা হয়তো তুমি নিজেও জানো না। আর সব থেকে বড় ব্যাপার, ওদের দলে কে রয়েছে সেটাই তো খুঁজে বার করা সম্ভব নয়। ওদের বিরুদ্ধে নামলে একটা কিন্তু বিপদ থেকেই যাচ্ছে। দেখো, তার জন্য তো আর হাতে হাত গুটিয়ে বসে থাকা যায় না। ওরা দেশপ্রেমিক, ওরা দেশের কাজ করে, তা বলে যাই করবে তাই তো মেনে নেওয়া যায় না। অজিত, তুমি বুঝতে পারছো না, একটা অন্যায়কে প্রশ্রয় দিলে সেই অন্যায়টা একদিন ভয়াবহ আকার নিয়ে নেয়, বুঝলে? তখন তাকে কোনোভাবেই থামানো যাবে না। আচ্ছা, তুমি হিটলারকে ভুলে যাচ্ছ অজিত, ভুলে যাচ্ছ মানুষটা কিভাবে প্রথমে সাধারণ মানুষের জন্য কাজ করতে করতে একদিন একটা ভয়ানক একগুঁয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমি এমনটা কিছুতেই চাই না। দেখো, আমিও দেশের জন্য ভাবি, আমি চাই আমাদের দেশ স্বাধীন থাকুক, কিন্তু এভাবে স্বাধীনতা কখনোই আসবে না। তাহলে তোমার মতে কিভাবে স্বাধীনতা আসবে ব্যোমকেশ? দেখো, তার জন্যে পরিকল্পনার দরকার, তার জন্যে আরও অনেক কিছু দরকার অজিত, যেগুলো না এই মানুষদের কাছে নেই। ওরা জানে মানুষ খুন করতে, ওরা জানে অন্যায়ের বদলা হিসেবে একটা অন্যায় করতে। একটা মানুষ মরলেই তার বদলে দুটো মানুষ মারছে, কিন্তু এভাবে হবে না। আচ্ছা, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমি যেটা করতে চাইছি সেটা ভালোর জন্য করতে চাইছি। এতে তো লাভ হবে না। কোনো একটা গোটা দল, একটা গোটা স্বাধীনতা সংগ্রামী দল নিমেষে চোখের সামনে ধুলো হয়ে যাবে অজিত। আমরা কিচ্ছু করতে পারবো না। তার চেয়ে ওদেরকে আটকানোর চেষ্টা করাটা দরকার। কাদের আটকাতে চাইছো বলো তো? কাদের? যে মানুষগুলো নিজেদের রক্ত ঝরিয়ে দেশের জন্য স্বাধীনতা আনতে চাইছে তাদের? নাকি যারা এখনো এই সাদা চামড়ার ব্রিটিশদের শাসনকে মেনে নিতে চাইছে না তাদের? আচ্ছা, আমার একটা কথা বলো তো, তুমি কি মনে মনে আমাদের এই পরাধীনতাকে মেনে নিচ্ছ? হ্যাঁ, নাকি তুমি ইংরেজদের বিরুদ্ধে গিয়ে লড়াই করার ব্যাপারটা নিয়ে নিজেই ভয় পাও? সত্যবতীর কথা শুনে আমি চমকে উঠলাম। সত্যবতীর মুখ রাগে কেমন যেন উজ্জ্বল হয়ে গেছে, গোটা মুখ রাগে লাল হয়ে থমথম করছে। ব্যোমকেশ এই কথাটা শুনে হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর টেবিলের উপর একটা চাপড় মেরে বলল, অজিত, সত্য, তোমরা আমায় বুঝতে চাইছো না। আমি কখনোই ব্যাপারটাকে ইংরেজ শাসন কিংবা আমাদের পরাধীনতার মধ্যে নিয়ে আসছি না। তুমি জানো যে আমি আইনের হয়ে সবসময় কাজ করি। দেখো, দেশ শাসন ইংরেজ করুক কিংবা আমরাই করি বা যাই হোক, আইন কিন্তু সবসময় আইনই হবে, আর সেই আইনে দোষীরা সবসময় দোষী। তার সপক্ষে যতই যুক্তি, যতই তর্ক থাকুক না কেন, ভুলটা কিন্তু ভুলই। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকটা কাজকর্ম, তাদের গতিবিধি সব কিছুই কিন্তু আমার জানা।
আমি কিন্তু কখনো তাদের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করিনি, কারণ সমস্ত ব্যাপারটা থেকে আমি দূরে থাকতে চেয়েছি। কিন্তু একটা খুন আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কখনোই না। আর সেক্ষেত্রে ব্যাপারটা যদি হতো যে খুন হয়েছে সে কোনো ভারতীয় নয়, তাহলে আমি অন্তত দুবার ভাবতাম। কিন্তু যে খুন হয়েছে তিনিও কিন্তু একজন ভারতীয়, আর সেক্ষেত্রে তার প্রতি আমাদের নৈতিক একটা দায়িত্ববোধ থেকেই যায়। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ ক্রমশ রেগে উঠছে, তবে সত্যবতীকে এভাবে ব্যোমকেশের সাথে তর্ক করতে আমি এর আগে কখনো দেখিনি। তাই আমি আগে ব্যাপারটা সামলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, আগে ব্যোমকেশ ব্যাপারটা দেখুক না, তারপর যদি পরে মনে হয় চেষ্টা ছেড়ে দেবে তখন না হয় ভাবা যাবে। এ কথায় ব্যোমকেশ সত্য দুজনেই আমার দিকে তাকালো। আমি বুঝতে পারছিলাম কথাটা আমার বলাই ভুল হয়েছে। এটাও মনে হচ্ছিল এই মুহূর্তে এখানে না থেকে আমার পাশের ঘরে চলে যাওয়ার দরকার। কিন্তু ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, দেখো সত্য, যে যুদ্ধটা আমাদের সাথে ওই সাদা চামড়ার ব্রিটিশদের চলছে না, সেই যুদ্ধটা এত সহজে শেষ হওয়ার নয়। একজন আসবে যে এই গোটা ব্যাপারটা শেষ করতে পারবে, কিন্তু তার জন্যে অনেক পরিকল্পনা দরকার, অনেক কিছুর দরকার। সত্য, রাস্তায় বন্দুক হাতে নেমে কয়েকটা মানুষকে মেরে দিলেই স্বাধীনতা আসে না। স্বাধীনতা এত সহজে পাওয়া যায় না। এত বছর সময় লেগেছে পরাধীন হতে, এতগুলো সময় লেগেছে আস্তে আস্তে আমাদের দেশের শাসনভার ওদের হাতে চলে যেতে। সবকিছু তোমরা ভুলে যাচ্ছ। কেন ভুলে যাচ্ছ? কেন ভুলে যাচ্ছ মীর জাফরকে? কেন ইংরেজদের কঠিন বাণিজ্য ব্যবস্থাকে শাসন ব্যবস্থা পরিণত করার পরিকল্পনাটাকে ভুলে যাচ্ছ? এইভাবে বন্দুক কাঁধে রাস্তায় নামলে ওদের দুজন মরবে আর আমাদেরও দুজন মরবে। এইভাবে হবে না। আমি সেটাই চাইছি। আমি চাইছি সেটা বন্ধ করতে, যাতে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে স্বাধীনতার চেষ্টা করা হয়। আমি জানি হিসেব করে কিংবা পরিকল্পনা করে এসব করা যায় না, কিন্তু তবুও সত্য। আর তোমরা বুঝতে চাইছো না আমায়। আমার কি মনে হলো, আমি হঠাৎ করে বললাম, আমি হয়তো বুঝতে পারছি ব্যোমকেশ, তুমি চাইছো ব্যাপারটা এখনকার মতো ঠান্ডা করতে। আর যেমন বড় পরিকল্পনার ক্ষেত্রে ছোটখাটো কয়েকটা পরিকল্পনা করতে হয়, কিংবা ধরো ছোট ছোট ব্যাপারগুলোকে দেখেও না দেখার ভান করতে হয়, সেটাই করতে চাইছো তুমি, তাই তো? আমার কথায় ব্যোমকেশ সত্যবতী দুজনেই আমার দিকে তাকালো। তারপর সত্য বলল, দেখো, তোমরা যা ভালো বোঝো করো। আমার কথা যখন তোমরা শুনবেই না, তাহলে আর আমার কিছু তো বলার নেই। তবে যাই হোক না কেন, ন্যায় হোক কিংবা অন্যায় হোক, এখানে যেন তোমাদের কোনো ভুল না হয়, হ্যাঁ? এই আমি বলে রাখলাম। সত্যবতী রাগে গড়গড় করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ শান্ত গলায় প্রশ্ন করল, অজিত, দেশের স্বার্থের কাছে ব্যক্তিগত স্বার্থ কিছুই নয়। আমি যা করতে চাইছি আমিও কিন্তু দেশের জন্যেই করতে চাইছি। হ্যাঁ, আমি হয়তো ওই স্বাধীনতা সংগ্রামীদের মতো রাস্তায় রাস্তায় বন্দুক হাতে নেমে পড়তে পারছি না, ওদের মতো পোস্টার হাতে স্লোগান নিয়ে বেরোতে পারছি না, কিংবা পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারছি না অজিত। কিন্তু তুমি জানো না অজিত, আমার যতটা করা সম্ভব আমি ততটা করছি। এটা আমার দেশ, আমার ইচ্ছে করে যে আমাদের দেশে। কথাটা বলতে বলতে ব্যোমকেশ মাঝপথেই থেমে গেল। তার গোটা মুখে চিন্তা, রাগ আর কেমন যেন একটা হতাশা ফুটে উঠেছে। প্রবল আক্রোশে দুটো হাত ব্যোমকেশ মুঠো করল, তারপর চেয়ারে হেলান দিয়ে আর দুটো হাত পিছনে রেখে চোখ বন্ধ করে বলল, এই কেসটায় আমি তোমাকে সাহায্য করতে বলবো না অজিত, এতে জীবনের বিপদ তো রয়েছে। তাছাড়া এই কেসটায় তুমি সাহায্য করলে তোমার হয়তো মনের দিক থেকে কোনো না কোনো একটা সংশয় থেকেই যাবে। তাই এই কেসটা আমি তোমার নিজের ভাবনার উপর ছাড়লাম। তোমার যদি মনে হয় যে আমাকে সাহায্য করবে, তাহলে করতেই পারো, আর যদি না করো তাহলে কোনো সমস্যা নেই। এ আবার কেমন কথা? তুমি একটা তদন্ত করবে আর আমি তোমায় সাহায্য করব না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমিও তোমায় নানা কথা বলেছি, কিন্তু সেটা তো ভালোর জন্যই বলেছি, বলো ব্যোমকেশ। তুমি তো জানো আমি কখনোই কোনো বিপদকে ভয় পাই না, আর যদি তুমি নিজে চাও কেসটা নেবে, তাহলে আমি সব সময় আছি ব্যোমকেশ। তবে বৌঠানের সাথে একবার কথা বলে নিও। শুধু তাকে চিন্তায় রেখে লাভ নেই। তুমি তো ভালোভাবেই জানো ব্যোমকেশ, বৌঠান তোমার জন্যই ভয়টা পাচ্ছে, আর অন্য কোনো কারণে নয়।
সেটা আমি জানি অজিত, ওদিকটা নিয়ে তুমি ভেবো না। আমি রাতেই সত্যের সাথে ব্যাপারটা নিয়ে ভালোভাবে কথা বলে নেব। তবে হ্যাঁ, দাসবাবুর আসার কথা আছে বুঝলে, এখনো এলেন না কেন সেটাই তো বুঝতে পারছি না। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই টেলিফোন বাজলো। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোন ধরতেই বুঝতে পারলাম দাসবাবুর সাথেই কথা বলছে। তারপর টেলিফোন রেখে সামনের চেয়ারের কাছে এসে না বসে টেবিলের উপর একটা হাত রেখে বলল, অজিত, বেরোতে হবে, আবার একটা খুন হয়েছে। আবার একটা খুন? কিন্তু কোথায়? আর এই খুনটাও কি আগের মতোই? হ্যাঁ অজিত, এই খুনটাও আগের মতোই। আর খুনের পরে এখনই খই ছড়িয়ে দিয়ে ডান হাতে লিখে রেখে গেছে জয় হিন্দ। আমি ব্যোমকেশের কথায় অবাক হয়ে গেলাম। এই নিয়ে পরপর দুটো খুন হলো এক সপ্তাহের মধ্যে। কেসটাকে এখন আর সাধারণ বলে ভাবা যাচ্ছে না। তবে ব্যোমকেশের জন্য আমারও সামান্য ভয় হলো, কারণ ব্যোমকেশের লড়াইটা এবার সাধারণ কোনো খুনের সাথে নয়, একটা গোটা অর্গানাইজ দলের সাথে। তবে তাদের ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না। সামান্য যেটা জানি সেটা হলো তার একটা স্বাধীনতা সংগ্রামীর দল। তবে বর্তমানে তারা একটু বেশি সক্রিয় হয়ে ওঠে। পরপর দুটো খুন করেছে। এরপর কি হবে তা আমার জানা নেই। তাই তাড়াতাড়ি কাপড় বদলে নিয়ে ব্যোমকেশের সাথে বেরিয়ে পড়লাম খুনের জায়গার উদ্দেশ্যে। আমরা গিয়ে পৌঁছতেই দেখতে পেলাম দাসবাবু একটা বাড়ির বাইরে দাঁড়িয়ে পায়চারি করছেন। আমাদের দেখতে পেয়ে সামনে এগিয়ে এসে বললেন, খুনের ধরনটা অনেকটা আগের মতোই ব্যোমকেশবাবু, তবে এবার মৃতদেহটা পাওয়া গেছে বাড়ির বাইরে, মানে পিছনের দিকে। আপনি আসুন, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ওই জয় হিন্দ লেখাটা, ওটা কি আগের বারের মতোই? মানে ডান হাতে ছুরি দিয়ে কেটে কেটে লেখা হয়েছে? হ্যাঁ ব্যোমকেশবাবু, আগের বারের মতোই ছুরি দিয়ে কেটে লেখা হয়েছে। তবে আগের বারের খুনের থেকে এটা একটু আলাদা, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আসুন। ব্যোমকেশ আর দাসবাবুর সাথে আমি বাড়ির ভেতরে গিয়ে ঢুকলাম। বাড়িটা একটু পুরনো ধরনের দোতলা। বাড়িটার সামনের দিকে একদম রাস্তা পাঁচিল ঘেঁষে হলেও পিছনের দিকে বেশ খানিকটা বাগান মতো রয়েছে। আসলে বাড়িতে ঢোকার প্রধান দরজাটা কিন্তু রাস্তার দিকে নয়, পেছনের দিকে রাস্তার দিক দিয়ে একটা ছোট্ট গলির মতো ভেতরে ঢুকে গেছে। তারপর বেশ খানিকটা জায়গা, আর উল্টো দিকে ঘরে ঢোকার প্রধান দরজা। দেখলে বোঝা যায় বাড়িটা এভাবেই তৈরি করা হয়েছে। তবে রাস্তাটা তৈরি হয়েছে বাড়িটা তৈরি হওয়ার অনেক পরে। বাড়িটা সামনের দিকে অর্থাৎ রাস্তার পেছনের দিকে বাড়িটার পাঁচিল রয়েছে। তবে সেই পাঁচিল এখানে ওখানে ভেঙে পড়েছে, এমনকি এতটাই খারাপ সেই পাঁচিলের অবস্থা যে এখানে ওখানে ফাঁক ফোকর মতো তৈরি হয়ে গিয়েছে। সেই ফাঁক ফোকর দিয়ে পেছনের দিকে সামান্য জঙ্গল মতো জায়গাটা দেখা যায়। আমরা সেই ফাঁকা জায়গাটার কাছে আসতেই দেখতে পেলাম একটা জায়গায় কনস্টেবল দাঁড়িয়ে আছে, তার পাশে পড়ে রয়েছে মৃতদেহ। মৃতদেহের জায়গাটা পৌঁছতেই বোঝা গেল দাসবাবু আমাদের জন্য এখনো মৃতদেহে হাত দেননি। আর একটু এগিয়ে গিয়ে ব্যোমকেশ আর আমি তাদের সামনে দাঁড়াতেই দেখতে পেলাম মৃতদেহটা উপুড় হয়ে পড়ে আছে। বেশ বয়স্ক একজন ভদ্রলোক। ভদ্রলোকের মাথার চুল সাদা কালো, তার মুখে দাঁড়ি রয়েছে, এমনকি তার চোখে একটা চশমা বোধহয় ছিল। চশমাটা তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়েছে। ভদ্রলোকের মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে, কারণ মাথা থেকে রক্ত চড়িয়ে ঘাড় বেয়ে মাটিতে এসে পড়ে জায়গাটা ভিজিয়ে দিয়েছে। এছাড়াও আগের বারের খুনের মতোই তারও হাতের শিরাটা কাটা, তবে সেটা বাঁ হাতের শিরা কাটা হয়েছিল, এবারে ডান হাতে। কিন্তু আগের বারের মতোই ছুরি দিয়ে জল জলে অক্ষরে কিছু লেখা হয়েছে। আসলে ছুরি দিয়ে এভাবে লেখা হলেও হাতটা রক্তে ভিজে যাওয়ার জন্য এবং হাতের দাগগুলো সামান্য কালো হয়ে আসার জন্য স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে আমি বুঝতে পারছিলাম এখানে আগের খুনের মতোই লেখা হয়েছে জয় হিন্দ। মৃতদেহ দেখতে দেখতে ব্যোমকেশ একটু গম্ভীর মুখে প্রশ্ন করল, এ বাড়িতে আর কে কে আছেন দাসবাবু? মানে কেউ কি খুনটা হতে দেখেছে কিংবা কোনো শব্দ শুনেছে? এই বাড়িতে আর কেউ থাকে না ব্যোমকেশবাবু।
ভদ্রলোকের বয়স্ক মা ছিলেন, তবে তিনি কয়েক বছর আগেই মারা গেছেন। ভদ্রলোক মানে জয়ন্ত রায় এখানে একাই থাকতেন। ভদ্রলোকের ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে ব্যোমকেশবাবু, লোকজন বলছে ভদ্রলোক বেশ কিছুদিন নাকি বাড়ির বাইরে ছিলেন। বাড়ির অবস্থা দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি জায়গাটা আশেপাশে ঘুরে বেরিয়ে দেখছিলাম। ব্যোমকেশ আর দাসবাবু সেই ফাঁকে নিজেদের মধ্যে কথা বলছিল। আমি পাঁচিলের কাছে ঘুরে বেরিয়ে দেখছিলাম। পাঁচিলটা বেশ পুরানো, আর পাঁচিলের এখানে ওখানে যা ফাঁক ফোকর রয়েছে, খুনি এদিক দিয়েই আসতে পারে। কারণ সামনের যে গেট দিয়ে আমরা এসেছি সেটা বোধহয় রাতের বেলা বন্ধ থাকে। আর যদি সেটা নাও হয়, তাহলে সামনের দিকের পাঁচিল টপকে আসা কিন্তু খুব একটা সহজ নয়। সামনের দিকে পাঁচিলটা বেশ উঁচু, পেছনের দিকে পাঁচিলের ফাঁক গলে ভেতরে এসে খুনটা করে আবার চলে যাওয়া ভীষণ সহজ হবে। একটা কথা আমার মাথায় বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছিল। ভদ্রলোক রাতের বেলা বাইরে এখানে এলেন কেন? একটা কারণ অবশ্যই হতে পারে যে তিনি একা থাকেন, তাই এখানে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু রাতের বেলা মনটা যেন তবুও খচখচ করতে লাগলো। ব্যোমকেশ একসময় মৃতদেহটা ভালো করে দেখে নিল, তারপর বলল, যেভাবে খুনটা করা হয়েছে তাতে তো মনে হচ্ছে যে এটা কোনো একজনের কাজ নয়, অনেকের কাজ হতে পারে। একটা গোটা দল হয়তো এর পেছনে আছে। কিন্তু সমস্যা হলো যে খুনগুলো হচ্ছেটা কেন, সেটা খুঁজে বার করতে হবে। আমরাও তো সেটাই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আর আগে যে খুন হয়েছে মানে অমরেশ সরকার, তার পরিবারের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছি, কিন্তু এখানে তো কারোর সাথে কথা বলে কিছু জানা যাবে না। আশেপাশে খোঁজ খবর করুন দাসবাবু। আশেপাশের লোকেরা যদি কিছু দেখে থাকে কিংবা কিছু বলতে পারে। আর হ্যাঁ, তার সঙ্গে পোস্টমর্টেমের ব্যবস্থা করুন। পোস্টমর্টেম করে জানার চেষ্টা করুন যে খুনের সময়টা ঠিক কখন। এই মুহূর্তে তো আর কিছুই মনে আসছে না। তবে ভদ্রলোক বেশ কিছুদিন বাড়ির বাইরে ছিলেন, সেটা কেন? হ্যাঁ, আরেকটা ব্যাপার জানার চেষ্টা করুন যে ভদ্রলোকের মা যখন মারা যান তখন ভদ্রলোক কি এখানেই ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন? বেশ ব্যোমকেশবাবু, সেটাই না হয় করব। তবে প্রথম খুনের ব্যাপারে আপনি কিছু জানতে পারলেন? আপাতত তেমন কিছুই নয়। তবে আজ এখান থেকে বেরিয়ে আমি অমরেশবাবুর বাড়িতে যাব, আর বাড়ির লোকেদের সাথে আরেকবার ভালো করে কথাবার্তা বলতে হবে। প্রথমবারে তো তেমন কথা হয়নি। আমি ওদিকের ব্যাপারটা দেখি, আপনি এদিকে খোঁজ খবর নিয়ে আমাকে রাত্রে জানান। ওকে? জয় হিন্দ দলের ব্যাপারটা মাথায় রাখবেন ব্যোমকেশবাবু। আমার মনে হয় ওরা এর পেছনে আছে, কিন্তু ওদের খুঁজে বার করা খুব একটা সহজ হবে না, কারণ ওরা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে। সহজে খুঁজে পাওয়া ওদের যায় না। ব্যোমকেশ দাসবাবুর দিকে তাকিয়ে সামান্য হাসল, তারপর বলল, অপরাধী নিজেকে বাঁচানোর যতই চেষ্টা করুক না কেন দাসবাবু, একটা না একটা ভুল সে করে, আর সেখান থেকে তাকে ধরা যায়। হ্যাঁ, ব্যাপারটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত কিছু না কিছু একটা বেরিয়ে আসবেই। জয়ন্তবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা ভাড়ার গাড়িতে করে গেলাম অমরেশবাবুর বাড়িতে। অমরেশবাবুর বাড়িতেই আগে খুনটা হয়েছে। তখন ব্যোমকেশ একবার সেখানে গিয়েছিল, তবে কেসটা হাতে নেবে কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিল না বলে এমন কিছু করেনি। এখন যখন নিশ্চিতভাবে কেসটা হাতে নিয়েছে, তখন তদন্ত শুরুটা সে সেখান থেকেই করতে চাইছে। অমরেশবাবুর বাড়িতে যেতেই তার স্ত্রী এবং ছেলের সাথে দেখা হলো। তারা আমাদের ঘরের ভেতরে বসালেন। অমরেশবাবুর বাড়িটাও বেশ পুরনো, তবে দেখে বোঝা যায় এখানে ওখানে মেরামত করা হয়েছে, তাই থাকার জন্য সেটা খুবই স্বাভাবিক। আমাদের জন্য চা দেওয়া হয়েছিল। চা খেতে খেতে ব্যোমকেশ অমরেশবাবুর ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, ব্যক্তিগতভাবে কি আপনার কাউকে সন্দেহ হয়? না, মানে আপনার বাবার সাথে কারো শত্রুতা থাকতে পারে বলে কি আপনি মনে করেন? ব্যোমকেশবাবু, দেখুন, সেসব তো কিছু বলতে পারবো না, তবে
বাবা একসময় স্বাধীনতা সংগ্রামের দলের সাথে যুক্ত ছিলেন, তবে কোনো একটা কারণে তিনি ধরা পড়ে যান। তারপর বেশ কয়েক বছর জেলও হয়েছিল। জেল থেকে ফিরে তিনি সেই দলের সাথে আর কোনো যোগাযোগ রাখেননি বলেই আমার মনে হয়, কারণ তার আগে বাবাকে মাঝে মাঝে এখানে ওখানে বের হতে দেখতাম। তবে জেল থেকে ফিরে এসে বাবা কিন্তু একেবারে বাড়িতেই বসেছিলেন। আমার বাবার যে ব্যবসার কাজ ছিল সেটা আমি দেখতাম, আর এখনও সেইটাই দেখে আসছি। তবে এতদিন পরে বাবার সাথে কারোর শত্রুতা থাকতে পারে বলে তো আমার মনে হয় না। কোনো একটা শত্রুতা তো আছেই। ওই জয় হিন্দ দলের সাথে আপনার বাবার কোনো একটা সম্পর্ক ছিল বলেই আমার মনে হয়। আমার মনে হয় তিনি কোনো কারণে সম্পর্কটা ছিন্ন করতে চেয়েছিলেন, আর সেই কারণেই ব্যাপারটা হয়েছে। আচ্ছা, আপনার বাবার কোনো কাগজপত্র কিংবা হাতে লেখা কোনো ডায়েরি এমন কিছু কি আছে আপনার বাড়িতে? বাবা তার সমস্ত কিছুই জেল থেকে ফিরে পুড়িয়ে দিয়েছিলেন। আমি সেটা নিজের চোখে দেখেছি। বাবাকে সেই সময় খুব ভেঙে পড়তেও দেখেছিলাম, কিন্তু ব্যাপারটা বাবা সামলে নিয়ে উঠেছিলেন। তবে তারপর থেকেই বাড়িতে থাকতেন তিনি। বাড়ি থেকে খুব একটা বেরোতেন না, মাঝে মাঝে বের হলেও তাড়াতাড়ি বাড়ি চলে আসতেন। তবে সবসময় একটা ভয় বাবার মধ্যে থাকতো। বাবা বলতেন যে তিনি যে অন্যায় করেছেন তার শাস্তি তাকে একদিন পেতেই হবে। আপনার বাবা জেলে গিয়েছিলেন ঠিক কত বছর আগে বলুন তো? তা প্রায় 3 বছর আগে বাবা জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আর বাবার জেল হয়েছিল 7 বছরের। এই 7টা বছর যে আমাদের কিভাবে কেটেছে ব্যোমকেশবাবু, আপনাকে বলে বোঝাতে পারবো না। বাড়ি ফিরে আসার পর 3 বছরের মধ্যে তিনি ওই জয় হিন্দ দলের সাথে কোনো যোগাযোগ রেখেছিলেন বলে কি বলতে পারবেন আপনি? মনে হয় রাখেননি, তবে ওই যে বললাম না, বাবা মাঝে মাঝে বাড়ি থেকে বাইরে বের হতেন। তখন ঠিক কোথায় যেতেন, কি করতেন তা আমি জানি না। আপনার বাবার মৃত্যুর পরে আপনি কোনো অসহায় ব্যাপার লক্ষ্য করেছেন? কিংবা মনে করুন বাবার মৃত্যুর আগে? সমরেশবাবু বেশ কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, তেমন কিছুই তো লক্ষ্য করিনি। তবে বাবার মৃত্যুর কয়েকদিন আগে থেকে বাবা যেন বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ করে দিয়েছিলেন। কিছু বললে উত্তর দিতেন না, বলতেন সব কিছু জানার দরকার নেই, না জানলেই নাকি ভালো, তার নাকি সময় হয়ে এসেছে। ব্যোমকেশ উত্তেজিত স্বরে বলে উঠল, তার মানে আপনার বাবা বুঝতে পেরেছিলেন যে তার উপর একটা আক্রমণ হতে পারে, কিন্তু যেদিন রাতে তিনি মারা যান সেদিন রাতে তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন কেন? এটা কি আপনি বলতে পারবেন? না, ঠিকভাবে তো বলতে পারবো না। আর সেদিন রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়েছিলাম। বাবা দোতলার ঘরেই থাকতেন। আমরা বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, তবে একটা শব্দ বোধহয় আমি শুনতে পেয়েছিলাম, কারোর কথাবার্তার শব্দ। আপনি জানেন, রাতের দিকে এদিকটা কেমন নিস্তব্ধ হয়ে যায়, তখন কোনো শব্দ হলেও শোনা যায়। আমার কেমন মনে হয়েছিল, তবে বাবা মাঝে মাঝেই নিজে নিজেই কথা বলতেন। তার মাথার সামান্য গণ্ডগোল হয়ে এসেছিল বোধহয়, তাই ব্যাপারটা আমি তেমন গুরুত্ব দিইনি। তবে পরদিন সকালে উঠে বাবার মৃতদেহটা বাড়ির সামনে পড়ে থাকতে দেখে আমার মনে হয়েছিল কাল রাতে কিছু একটা হয়েছে। ব্যাপারটা আপনি পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ ব্যোমকেশ, সমস্যা, সব কিছু জেনে শুনে আমাদের চুপ করে বসে থাকতে হচ্ছে, আর তার মাঝে আরও একজনের উপর ওরা নজর রেখে চলেছে যাকে খুন করবে। কিন্তু ব্যাপারটা না বোঝা পর্যন্ত আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ব্যোমকেশের গোটা মুখে হতাশা ঝরে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ ভেতরে ভেতরে একটা সূত্র কোনোভাবেই খুঁজে না পেয়ে চঞ্চল হয়ে পড়েছে। তবে যদি এই কেসটাকে কেউ কিছু করতে পারে তাহলে সেটা স্বয়ং ব্যোমকেশ বক্সী। সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমরা অপেক্ষা করলাম।
পরদিন সকালে কিন্তু কোনো খবর পাওয়া গেল না। পরদিন বিকেলের দিকে পোস্টমর্টম রিপোর্ট এলো, রাতের দিকেই খুনটা হয়েছে। মাথায় প্রথমে আঘাত করা হয়েছে, তারপর হাতের শিরা কেটে এবং তারপরে ডান হাতে ওই কথাগুলো লেখা হয়েছে। তার সাথে সাথে আরও জানতে পারলাম অমরেশবাবুর ক্ষেত্রেও ব্যাপারটা এমনই হয়েছে, তবে তার মাথায় আঘাত করার বদলে তাকে আঘাত করা হয়েছিল কাঁধে। গোটা দিন ব্যোমকেশ চিন্তিত হয়ে রইল। তার মধ্যে একবার কোথাও যেন বেরিয়ে গেল সন্ধ্যের দিকে। তখন আমি আমার ঘরে বসে রয়েছি। ব্যোমকেশ আমায় ডেকে নিয়ে গেল একটু পরেই। পুটিরাম এসে আমাদের চা দিয়ে গেল। অজিত, অমরেশবাবু যে জেলে 7 বছর ছিলেন সে ব্যাপারটা আমি জানতে পেরেছি। কোনো একটা দলের সাথে তার যোগাযোগ ছিল, সেই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এমনকি বছর 8 আগে একটা বেশ বড়সড় ঘটনা ঘটেছিল। ইংরেজদের এক সাহেবের গাড়ি লক্ষ্য করে এরা বোমা ছুঁড়েছিল। বোমায় সেই ইংরেজ মারা যান, তবে এরা ধরা পড়ে যায়। এদের সাথে দলে আরও অনেকেই ছিল, তবে আসল সমস্যা হলো যে এদের আসল নামটা কখনো জানা যায় না। তার মানে অমরেশবাবুর সাথে কি জয়ন্ত রায়ও জেলে ছিলেন? সে ব্যাপারটা এখনো জানা যায়নি, তবে তাদের ওপর অভিযোগের সঠিক প্রমাণ সেভাবে পাওয়া যায়নি। তাই সন্দেহের বশে তাদের আটক করা হয় এবং দলের সাথে কোনো একটা সম্পর্ক থাকা এই সন্দেহে তাদের জেল হয়। কিন্তু অজিত, এসব দিয়ে হবে না। শক্ত কোনো একটা সূত্র প্রয়োজন অজিত। সেদিনটা বাড়িতেই কেটে গেল। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগে ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিজের ঘরে বসে আগের কেসের ব্যাপারে লিখে রাখছি। এমন সময় সত্যবতী এসে আমার ঘরে ঢুকলো। তারপর বলল, ঠাকুরপো, বাড়ির সামনে দিয়ে একটা লোক ঘোরাফেরা করছে জানো, আর দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির ওপরেই নজর রাখছে। তুমি একবার দেখবে? আমার না কেমন একটা ভয় করছে। আমি কিন্তু আগেই বলেছিলাম এইসব কেসে না ঢুকতে তোমাদের, আর তোমরা তো আমার কথা শুনলেই না। কথাটা শুনে আমি চমকে উঠলাম। ব্যোমকেশ কাল রাতে একবার আমায় বলেছিল যে আমরা এই কেসে হাত দিয়েছি, সেটা বোধহয় এতক্ষণ ওই দলটা জেনে গেছে, আর সেই কারণে আমাদের উপরেও তারা কোনো না কোনোভাবে একটা আক্রমণ করার চেষ্টা করতে পারে। তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে। তবে এই সময় ব্যোমকেশ বাড়িতে নেই। আমাদের চেয়ে তার বিপদ বেশি, কারণ সে বাড়ির বাইরে রয়েছে। আমি সত্যবতীর কথা শুনে ব্যালকনিতে এসে দাঁড়াতে একটু পরেই লোকটাকে দেখতে পেলাম। আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে একবার এদিক একবার ওদিক এরকমই করে যাচ্ছে। আমার সাথে চোখে চোখ পড়তেই বুঝতে পারলাম সে আমায় দেখতে পেয়েছে। তারপরে লোকটা হন হন করে হেঁটে রাস্তার এদিক থেকে ওদিকে চলে গেল, আর কাঁধে একটা কাপড়ের ব্যাগ, তার পরনে ধুতি, সাদা রঙের পায়জামা, চোখে একটা চশমা, মুখটা কেমন যেন রুক্ষ, মাথার চুল বড়। দেখে বোঝা যায় বেশ ক্লান্ত, কিংবা বেশ অনেক দিন তার ভালোভাবে ঘুম হয়নি। ব্যোমকেশের সাথে থাকতে থাকতে কিছু ব্যাপার আমি লক্ষ্য করি, অর্থাৎ বোঝার চেষ্টা করেছি, আর তাই ব্যাপারটা আমি সন্দেহ করতে পারলাম। কিন্তু লোকটাকে দ্বিতীয়বার আর দেখতে পেলাম না। আমি বুঝতে পারলাম আমি তাকে দেখতে পেয়েছি, সেইটাই বুঝে সে চলে গেছে। কিন্তু ব্যাপারটা মনের মধ্যেই রইল। ব্যোমকেশ না ফেরা পর্যন্ত আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাদের বাড়ির উপর নজর রাখা হচ্ছে যখন, তাহলে নিশ্চয়ই ব্যোমকেশের উপরও নজর রেখে চলেছিল কেউ। ব্যোমকেশের সাথে কেসের তদন্ত করতে গিয়ে এর আগেও আমরা অনেক বিপদে পড়েছি, কিন্তু এবারে ব্যাপারটা কেন যেন মনে হচ্ছিল আলাদা। প্রতিপক্ষ একজন কিংবা দুজন হলে ব্যাপারটা তাও সামলে নেওয়া যায়, কিন্তু যেখানে একটা গোটা দল আমাদের পেছনে পড়েছে সেখানে ব্যাপারটা অতি স্বাভাবিক নয়। আর স্বাধীনতা সংগ্রামের নেশায় অদ্ভুত একটা দল যদি ব্যোমকেশের ক্ষতি করতে চায়, তাহলে তাকে সামলানোর ক্ষমতা কি ব্যোমকেশের আছে? বারবার মনে হচ্ছিল ব্যোমকেশ এই মামলাটা হাতে না নিলেই হয়তো ভালো হতো। তারপর সত্যবতীর চিন্তিত মুখ দেখে আমার বারবার কেমন যেন লাগছিল। ব্যোমকেশ ফিরে আসতেই ব্যোমকেশকে এই কথাটা আমি বললাম। কথাটা শুনে ব্যোমকেশ কেমন যেন অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, শুধু বাড়ির ওপর নয় অজিত, আমাকেও কেউ অনুসরণ করেছিল।
তবে আমার সাথে পুলিশ থাকার জন্য তেমন কিছু করে উঠতে পারেনি। তবে ব্যাপারটা যখন হচ্ছে তার মানে আমাদের তদন্ত ঠিক পথেই রয়েছে। কিন্তু ব্যোমকেশ, আমার কেমন যেন চিন্তা হচ্ছে। এইসব ব্যাপারে না থাকলেই বোধহয় ভালো হতো। এখন যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দেয় তখন? আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ অজিত। কেসটা তো এখন সবে শুরু হয়েছে। তবে এই কেসে এখন অনেক কিছু বাকি আছে। আমায় যে অনুসরণ করেছিল তার কাঁধেও একটা কাপড়ের ব্যাগ ছিল, এমনকি তার চোখেও চশমা ছিল। তবে তবে লোকটাকে দেখে মনে হলো না যে চশমা পরাটা তার প্রয়োজন, কারণ একবার তাকে আমি চশমা খুলে স্বাভাবিকভাবে সামনে হেঁটে আসতে দেখেছি। জানো অজিত, আমার মনে হচ্ছে চশমাটা ওদের দলের কোনো একটা চিহ্ন। আর ওই কাপড়ের ব্যাগ পিঠে থাকাটাও তেমনই কোনো একটা ব্যাপার। একটা সূত্র বেরিয়ে আসে অজিত, ওই দলের একটা লক্ষণ যদি কাপড়ের ব্যাগ আর চশমা হয় তাহলে কিন্তু ওদেরকে খুঁজে বার করার ক্ষেত্রে কিছুটা সাহায্য হবে। তবে ব্যাপারটা নিয়ে আরো কিছুটা ভাবতে হবে। আজ যে বেরিয়েছিলে, কিছু জানতে পারলে? অমরেশ বাবু যে কবছর জেলে ছিলেন সেই কবছর জয়ন্ত রায়কে তার বাড়িতে কিংবা তার কাছাকাছি একবারের জন্যেও কেউ দেখেনি। এমনকি তার মায়ের মৃত্যুর সময় তাকে এখানে দেখা যায়নি। সামান্য কিছু সময়ের জন্যে সে যখন বাড়িতে এসেছিল তার মায়ের মৃতদেহ সৎকার করতে, তখন তার সাথে পুলিশ ছিল। জানো অজিত, আশেপাশের লোকেদের না একটা ধারণা যে জয়ন্ত রায়ও জেলেই ছিলেন, তবে সেই ব্যাপারে কোনো শক্ত প্রমাণ তারা দেখাতে পারেননি। অথচ মৃত্যুর সময়ের সাথে পুলিশ আসা মানে ব্যাপারটা তো তেমনই হবে। কিন্তু আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, কিন্তু কি ব্যোমকেশ? ব্যোমকেশ চুপ করে রইল। তারপর যেন নিজের মনেই বলে উঠল, জেলে থাকলে পরিবারের কারো মৃত্যুর সময় পুলিশ অপরাধীকে নিয়ে সেখানে আসে, তবে সেক্ষেত্রে পুলিশ কিন্তু নিজের পোশাকেই থাকে। এমনকি দেখলেই বোঝা যায় যে অপরাধী পুলিশের সাথেই এসেছে। তবে জয়ন্ত রায়ের সাথে ব্যাপারটা তেমন হয়নি। তার সাথে পুলিশ ছিল সাদা পোশাকে। কিন্তু ওরা যে পুলিশ সেটা প্রতিবেশীরা অনুমান করতে পেরেছে মাত্র। তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি। কিন্তু এই ব্যাপারটা কেন হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। এমন একটা অদ্ভুত কথায় আমিও চিন্তিত হয়ে পড়লাম। তারপরেই হঠাৎ করে একটা সম্ভাবনা আমার মাথায় উঁকি দিল। আমি তাই উত্তেজিত হয়ে বললাম, ব্যোমকেশ, রাজসাক্ষী! ব্যোমকেশ আমার কথায় কেমন যেন চমকে উঠে আমার দিকে তাকালো। তারপর বলল, বাহ, এই কারণেই বলি অজিত, তোমার মাথায় বুদ্ধি রয়েছে। ব্যাপারটা আমার মাথাতে কেন আসেনি? আসলে আমি অন্য কয়েকটা ব্যাপার নিয়ে বেশি ভাবছিলাম, তাই এই ব্যাপারটা তেমন গুরুত্ব দিইনি। তাই হয়তো ব্যাপারটা আসেনি। তুমি ঠিক বলেছ, রাজ সাক্ষী হলে ব্যাপারটা এমন ঘটতে পারে। পুলিশ নজর রাখে, তবে সাদা পোশাকে। আসলে সেক্ষেত্রে দলের কারো সাথে যোগাযোগ হচ্ছে কিনা কিংবা তাদের ধরা যাচ্ছে কিনা এই ব্যাপারটা দেখার জন্য। আমার মনে হয় যে জয়ন্ত রায়ের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই হয়েছে। তবে যদি সেটাই হয় তাহলে তারা রাজ সাক্ষী হয়েছিল কেন? তাহলে কি সেই সাহেবের গাড়িতে বোমা ছোঁড়ার ব্যাপারটায় তিনি রাজসাক্ষী হয়েছিলেন আর গোটা দলকে ধরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন? কথাটা নিজের মনে বলেই হঠাৎ করে ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে পড়ল। তারপর বলল, অজিত অজিত অজিত, আমার মনে হয় না অমরেশ বাবু আর জয়ন্ত রায় কোনোভাবে তার দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ইয়েস, আর সেই কারণেই তারা তার প্রতিশোধ নিচ্ছে। এই একটা কারণ ছাড়া অন্য কোনো কারণ হতে পারে না। কারণ এই সমস্ত দল কখনোই অকারণে কাউকে খুন করে না, বিশেষ করে সে যদি তাদের দলেরই এক সময় সঙ্গী হয়ে থাকে। ব্যাপারটার একটা ধারণা আমি করতে পারছি না, কিন্তু সেটা শুধু ধারণাই। এই পর্যন্ত ধারণা দিয়ে তো আর অপরাধীকে খুঁজে বার করা যাবে না।
তাই তার জন্য ব্যোমকেশ নিজের মতো করে কাজ চালিয়ে যেতে লাগলো। এদিকে দাসবাবু চেষ্টা করতে লাগলেন অমরেশবাবু আর জয়ন্ত রায়ের ব্যাপারে আর কোনো নতুন তথ্য বার করা যায় নাকি। আর এই সমস্ত করতে গিয়েই আরও একটা ব্যাপার জানা গেল। তারা দুজনে একই সময় জেলে ছিলেন, এমনকি তাদের জেল থেকে বেরোবার সময়টাও প্রায় এক। এদের দুজনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেল, কিন্তু তাদের হাতে লেখা ওই কথাটা, জয়হিন্দ দলটার ব্যাপারে কিন্তু নতুন কোনো তথ্য বার করা গেল না। যেন একটা গোটা দল অদৃশ্য হয়ে গোটা শহরের বুকে ছড়িয়ে রয়েছে, আর তারা বেছে বেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা দুজনকে নিজেদের হাতে শাস্তি দিয়েছে। কিন্তু এরপর যে কি হতে চলেছে সেই ভাবনাটাই আমার মাথার মধ্যে গেঁথে রইল যেন। ব্যোমকেশের মুখে হতাশা, চিন্তা আরও বেড়ে যেতে লাগলো। সে যে কেসটা কিছুই করে উঠতে পারছে না তা ভালোই বোঝা যাচ্ছিল। আসলে সেদিন রাত্রে যে কি হয়েছিল সে ব্যাপারটা কেউ জানে না, কেউ দেখেনি। তবে আমাদের বাড়ির ওপর যে নজরদারি চলতে লাগলো তা আমরা বুঝতে পারলাম। একবার প্রায় একজনকে ধরেই ফেলেছিলাম আর কি। ব্যাপারটা তাহলে খুলেই বলি। সেদিন সকালে পুটিরাম আমাদের ঘরে চা দিতে এসে বলল, দাদা বাবু, বাড়ির বাইরে কে যেন একটা ঘুরে বেড়াচ্ছে, দরজার সামনে মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছে, মনে হয় বাড়ির ভেতরে দেখার চেষ্টা করছে। কথাটা বলতেই ব্যোমকেশ আর আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর ব্যোমকেশ বলল, অজিত, আমাদের হাতে কিন্তু তেমন কোনো শত্রু নেই। এই লোকটাকে ধরতে পারলে কিছু একটা জানা যেতে পারে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ব্যালকনির সামনে গিয়ে দাঁড়াও, একটা কাগজ হাতে নাও, আর তারপর সেই কাগজে কিছু লেখার ভান করতে করতে ব্যালকনি দিয়ে ঘুরে বেড়াও। তবে হ্যাঁ, সাবধান, একবারও কিন্তু বাইরের দিকে তাকাবে না। আর আমি সেই সময় বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে লোকটাকে ধরার চেষ্টা করি। সাবধান অজিত, ওদের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র থাকতে পারে। ব্যোমকেশের কথায় আমি একটা ডায়েরি তুলে নিয়ে একটা পেন নিয়ে যেন নিজের মনে লিখে চলেছি। এমনভাবেই ব্যালকনির কাছে গিয়ে এপার থেকে ওপার পর্যন্ত হাঁটতে লাগলাম। তবে আর চোখে মাঝে মাঝে তাকাতেই বুঝতে পারছিলাম লোকটা বাড়ির সামনে ঘুরে বেড়াতে বেড়াতে আমার দিকেই দেখছে। বেশ কিছুক্ষণ ভেবে হেঁটে চলেছি। বুকের ভেতর কেমন যেন দুরু দুরু করছিল, কারণ ব্যোমকেশ বলেছে ওদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। আর ব্যোমকেশ বাড়ি থেকে বেরিয়ে এসেছে খালি হাতে। যদি তেমন কিছু একটা হয়ে যায়, কারণ এই সময় রাস্তায় লোকজন খুব একটা বেশি নেই। আমি নিজের মতো হেঁটে চলেছি। একবার ব্যালকনির এক প্রান্তে গিয়ে এদিকে ঘোরার সময় আর চোখের সামনে লোকটার দিকে তাকাতেই দেখতে পেলাম লোকটা একদম গেটের সামনে দাঁড়িয়েছে। তার কাঁধে সেই কাপড়ের ব্যাগ আর চোখে একটা চশমা। এই লোকটা কিন্তু আগের দিনের সেই লোকটা নয়। এই লোকটার মাথায় চুল ছোট করে ছাঁটা। আমি একবার আর চোখে তাকাতেই দেখতে পেয়েছি একটা কাপড়ের ব্যাগ থেকে একটা আগ্নেয়াস্ত্র বার করে আমার দিকে তাক করেছে লোকটা। লোকটা বন্দুকের ঘোড়া টিপতে যাবে এমন সময় আমি ব্যাপারটা দেখে চমকে উঠে একটু মাথা নিচু করলাম, আর সাথে সাথে একটা গুলি ছুটে এসে আমার মাথার উপরে দেওয়ালে লাগলো। সামান্য মাথা নামিয়ে আবার মাথা তুলতে গেছি, এমন সময় দেখি লোকটা বন্দুক তাক করে রয়েছে, আর তার সাথে একটা ধাক্কি আর একটা চিৎকার শুনতে পেলাম। তাকিয়ে দেখি ব্যোমকেশ লোকটাকে চাপটে ধরে মাটির উপর ফেলেছে। ব্যোমকেশ লোকটার হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করতে যাচ্ছে, এমন সময় লোকটা বন্দুক দিয়ে ব্যোমকেশের মাথায় একটা আঘাত করলো। ব্যোমকেশ সামান্য সময়ের জন্য অন্যমনস্ক হয়ে যাওয়ায় লোকটা সেই সুযোগে উঠে ছুটতে ছুটতে চলে গেল বড় রাস্তার দিকে। ব্যোমকেশ তার পিছু পিছু ছোটা শুরু করেছিল, কিন্তু এরপরে আরও একটা গুলির শব্দ শুনতে পেলাম। আমি এবার কিন্তু ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখি ব্যোমকেশ, হ্যাঁ ব্যোমকেশ ফিরে আসছে। তার মাথার এক পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গলির শব্দ বোধহয় সত্যবতী নিজেও শুনেছিল, তাই সে ঘরের বাইরে ছুটে বেরিয়ে এসে ব্যোমকেশের দিকে তাকিয়ে কেমন যেন থমকে গেল। একটা কথাও বলল না, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে একটু অবাক হয়েছে, আর তার সাথে সামান্য রেগে আছে। উফ! একটাও কথা না বলে সত্যবতী পেছনের দিকে ঘুরে নিজের ঘরে চলে গেল। তারপর ব্যোমকেশ নিজের ঘরে আসতেই সত্যবতীর তুলো আর ডেটল নিয়ে এসে ক্ষতস্থানটা পরিষ্কার করে দিয়ে মাথায় একটা ব্যান্ডেজ, ব্যাস
সত্যবতীর কাছে এই জিনিসগুলো সব সময় থাকে। মাথার ক্ষত পরিষ্কার করতে করতে সত্যবতী শান্ত গলায় বলল, আচ্ছা, তোমার কি দরকার বলো তো এইসব ঝামেলার মধ্যে যাওয়ার? তুমি ছাড়া কি আর কেউ নেই এইসব দেখাশোনা করার জন্য? আচ্ছা, পুলিশ রয়েছে তো বলো, আইন ব্যবস্থা রয়েছে, তারা যখন কিছু করতে পারছে না তখন তোমার কি প্রয়োজন বলো তো? ব্যোমকেশ যেন রেগে উঠল, সেভাবেই বলল, দুটো খুন ওরা করে ফেলেছে সত্য। এখনো যদি আমরা কিছু না করি তাহলে আরো কটা খুন হবে আমরা জানি না। আর এখনো তুমি আমায় হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতে বলছো? সত্যবতী আরো অদ্ভুত শান্ত স্বরে বলল, দেখো, ওদের কিছু হয়ে গেলে তার জন্য কিন্তু ওদের কারোর কাছে জবাবদিহি করতে হবে না। ওরা যখন এই পথে আসে তখন ওরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তবেই কিন্তু আসে। তবে তোমার কিছু হয়ে গেলে আমাদের কিন্তু অনেক কিছু যায় আসবে। হ্যাঁ, ব্যাপারটা হয়তো তুমি বোঝো না কিংবা বোঝার চেষ্টা করো না, তাই তোমায় আমি এই ব্যাপারে আর কিছু বলবো না বলেই ঠিক করেছি। তোমার যা ভালো লাগে তুমি তাই করবে। এই কথার উত্তরে কিন্তু ব্যোমকেশ কিছুই বলতে পারল না, শুধু একবার বিরক্ত হয়ে মাথা নামিয়ে নিল। সত্যবতী তার কাজ সেরে রান্নার ঘরের দিকে চলে গেল। আমি আর ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর ব্যোমকেশ বলল, একটুর জন্যে বেরিয়ে গেল অজিত, একটুর জন্যে। বন্দুক দিয়ে মাথায় আঘাতটা না করতে পারলে না, আমি ঠিক ধরে ফেলেছিলাম। আর ধরে ফেলতে পারলে সব কিছুই জানা যেত বোধহয়। জানা যেত না ব্যোমকেশ, ওরা মরতে ভয় পায় না, কিন্তু ওরা কোনো খবর দেবে না। খবর দেয় অজিত, সেইভাবে চেপে ধরতে পারলে ঠিক খবর দেয়। যেমন অমরেশবাবু দিয়েছিলেন, এমনকি জয়ন্ত রায়ও দিয়েছিলেন, আর তার জন্যেই ওদের রাজসাক্ষী করা হয়েছিল। ইস, অনেক বড় একটা সুযোগ হাত থেকে মিস হয়ে গেল। আমার মনে হয় না যে এরপর ওরা আর আমার বাড়ির কাছাকাছি আসার চেষ্টা করবে, কিন্তু আমাকে তো বেরোতেই হবে। আজ না হয় আর কোথাও নাই বেরোলে, আজকের দিনটা অন্তত বৌঠানের মুখের দিকে তাকিয়ে ঘরে থাকো। শুধু শুধু তাকে চিন্তায় ফেলে কি লাভ বলো তো? আমার কথাটা বোধহয় ব্যোমকেশের মনোপ্রত হয়েছিল, তাই সে চুপ করে রইল, কিছুই বলল না। আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি লোকটাকে ভালোভাবে দেখতে পেয়েছিলে? আমি কিন্তু আগের দিন যাকে দেখেছিলাম এইটা সেই লোকটা নয়, তবে তার কাঁধেও ঠিক এমনই কাপড়ের ব্যাগ, আর চোখে ছিল চশমা। একেবারে জলের মতো লোকটার মুখ মনে আছে অজিত। আর একবার যদি তাকে দেখতে পাই তাহলে নিশ্চয়ই চিনতে পারবো। কিন্তু এত বড় একটা সুযোগ, ইস, এত বড় একটা সুযোগ, যে সুযোগটা আমাদেরকে এই কেসটাতে অনেকটা এগিয়ে দিত। ব্যোমকেশের হতাশাতে আমিও বুঝতে পারছিলাম। যখন লোকটাকে মাটির উপর চেপে ফেলেছিল তখন আমার মনে হচ্ছিল এই তো একে ধরা গেছে, এবার ওর কাছ থেকে সমস্ত কিছু বার করা যাবে। কিন্তু সেটা যখন আর হলো না, তখন আমিও মনে মনে ভাবলাম। আর এরই মধ্যে আরও একটা ব্যাপার ঘটে গেল। পরদিন সকালে আমরা জানতে পারলাম আরও একটা খুন হয়েছে, আর সেই খুনটাও হয়েছে ঠিক একইভাবে। খুনের জায়গাটা আমরা যখন পৌঁছলাম তখন সেখানে দাসবাবু পৌঁছে গেছেন, আর দাসবাবুর সাথে রয়েছে আরও একজন পুলিশ ইন্সপেক্টর। আসলে এই জায়গাটা দাসবাবুর থানার আন্ডারে না পড়লেও ওপর মহল এই কেসটা নিয়ে দাসবাবুকে এবং ব্যোমকেশকে মাথা ঘামাতে বলেছে, আর তাই দাসবাবু খুনটা হওয়ার সাথে সাথে খবর পেয়ে গেছেন। আমরা পৌঁছানোর আগেই দাসবাবু পৌঁছে গিয়ে আমাদের খবরটা দিয়েছেন। আমরা যখন গেলাম তখন দেখলাম বেশ কিছু পুলিশ কনস্টেবল সেখানে রয়েছে। মৃতদেহ এক্ষুনি তোলা হবে, বোধহয় ব্যোমকেশের জন্যই ওরা অপেক্ষা করছিল। আমরা এগিয়ে যেতেই দুজন আমাদের দিকে এগিয়ে এলেন, একজন দাসবাবু, অন্যজন মিস্টার রায়। মিস্টার রায় আমাদের দিকে এগিয়ে এসে ব্যোমকেশের সাথে হাত মিলিয়ে বললেন, কি হচ্ছে বলুন তো ব্যোমকেশ বাবু? একের পর এক খুন হয়ে যাচ্ছে অথচ কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, শুনেছি আপনি তো কেসটা দেখছেন, তা এখনো পর্যন্ত কিছু বুঝতে পেরেছেন? একটা গোটা দল এই কেসটার পেছনে রয়েছে রায়বাবু। যতদূর সম্ভব দলটার নাম জয় হিন্দ। প্রায় 10 বছর আগে একটা কেসে যারা জেল খেটেছিল তাদের মধ্যে যারা বেঁচে গেছে তাদেরকেই বেছে বেছে এরা খুন করছে। আমার যতদূর মনে হচ্ছে একজন সাহেবের গাড়িতে বোমা ছোঁড়ার অপরাধে পুলিশ মোট
5 জনকে গ্রেফতার করেছিল, আর তার মধ্যে 2 জন এর মধ্যেই মারা গেছে। আর আজ যিনি মারা গেছেন তিনিও বোধহয় সেই দলেরই একজন ছিলেন। রায়বাবু বেশ অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, বাহ, বেশ অনেক কিছুই তো বার করে ফেলেছেন দেখছি, কিন্তু অপরাধীকে ধরবেন কিভাবে সেটা ভেবেছেন? অপরাধী একজন নয় রায়বাবু, গোটা দলটাই অপরাধী। তারা পরিকল্পনা করে একে একে খুন করে চলেছে। যাকে চলুন মৃতদেহটা একবার দেখি। যদিও জানাই আছে যে তার বাঁ হাতে শিরাটা কাটা এবং ডান হাতে ছুরি দিয়ে কেটে জয় হিন্দ লেখা রয়েছে। হ্যাঁ ব্যোমকেশবাবু, আগের মতোই খুনটা হয়েছে। তবে এবার একটা ব্যাপার হয়েছে। খুনটা যখন হয়েছে তখন পাশের বাড়ির একজন ব্যাপারটা দেখতে পেয়েছিল, সামান্য। তাকে আমরা রেখে দিয়েছি, আপনি তার সাথে কথা বলতে পারেন। এই কেসটায় এখনো পর্যন্ত আমাদের হাতে তেমন শক্ত কোনো প্রমাণ ছিল না, কিন্তু খুনিকে কেউ দেখেছে সেই ব্যাপারটা আমাদের কাছে অনেক বড় কিছু ছিল। তাই ব্যোমকেশ মৃতদেহ একবার দেখে নিয়ে সেই লোকটার সাথে কথা বলতে শুরু করলো। লোকটা দাসবাবু আর রায়বাবুর সাথে আমাদের সামনে এসে দাঁড়াতেই ব্যোমকেশ বলল, আপনার নাম? স্যার, আমার নাম তন্ময় লাহিড়ী। আচ্ছা, কাল আপনি কি দেখেছিলেন বলুন তো? আসলে ব্যোমকেশবাবু, আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। আমি আসলে ছবি আঁকি, আর সেইটাই আমার পেশা বলতে পারেন। বাড়িতে আমার ঘরের জানলা থেকে রাস্তার কাজটা ভালোভাবেই দেখা যায়। আমি জানলার পাশে বসেই ছবি আঁকি। বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যোগেনবাবুর বাড়ির কাছাকাছি একটা লোক ঘুরে বেড়াচ্ছে। তবে প্রতিবার কিন্তু একই লোক থাকে না, লোক মাঝে মাঝে বদলে যায়। তবে তাদের সবার মধ্যেই একটা ব্যাপার, তাদের সবার কাঁধে ব্যাগ, মানে কাপড়ের ব্যাগ আর কি, আর চোখে চশমা থাকে। ব্যাপারটা আমি কয়েকদিন লক্ষ্য করেছিলাম। আর শহরে যে কয়েকটা খুন হচ্ছে সেই ব্যাপারটাও আমি জানতাম, কিন্তু আমার মনে হয়নি যে এমন কিছু একটা ঘটবে। কাল রাতে নিজের ঘরে বসেই কাজ করছি, জানলা দিয়ে বাড়িটা দেখা যায়। বেশ রাত হয়েছে, তখন কাজ বন্ধ করে জানলার কাছে বসেছিলাম। তখন আরেকবার লোকটাকে দেখলাম, আর তারপরেই দেখলাম লোকটা যোগেন হালদারের বাড়িতে ঢুকে গেল। তারপরেও কোনো কিছু হয়নি দেখে আমি ভাবলাম হয়তো লোকটা যোগেন হালদারের চেনা। কিন্তু তারপরেই যোগেন হালদারের বাড়ির দিক থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। ব্যাপারটা শুনেই কিন্তু আমি বুঝতে পারি কিছু একটা ঘটেছে। তাই তখনই বাড়ির বাইরে এসে আশেপাশের 2-1 লোককে নিয়ে আমি বাড়ির ভেতরে যাই। আর তখনই দেখতে পাই যোগেন হালদার বাড়ির দরজার সামনে ওভাবে পড়ে আছে, কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন। ব্যোমকেশবাবু, আমাদের আর কিছুই করার নেই, তাই আমরা পুলিশের খবর দিই। তবে ব্যাপারটা বেশ রাত্রের দিকেই হয়েছিল, আর তাই পুলিশ এসে ব্যাপারটা দেখিয়ে সব কিছু করতে করতে সকাল হয়ে আসে। আর তারপর তো আপনি সবই দেখছেন। চিৎকারটা হওয়ার সাথে সাথেই তো আপনি বাইরে বেরিয়ে এসেছিলেন। লাগলো, কিন্তু তেমন কিছু জানা গেল না। ব্যোমকেশ কেমন যেন অবাক হয়েছিল। সে হয়তো ভেবেছিল এই 2 জনের মধ্যে একজনকে পাওয়া গেলে তার ওপর পুলিশি নজরদারির ব্যবস্থা করবে, কিন্তু এদের 2 জনকে না পাওয়া যাওয়াতে ব্যাপারটা কেমন যেন ভেস্তে গেল। মাঝখানে কয়েকটা দিন কেটে গেল, অপেক্ষা ছাড়া আমাদের আর করার মতো কিছুই রইল না। সেদিন দুপুরে আমরা খেতে বসেছি। ব্যোমকেশ কি যেন ভাবছে, এমন সময় সত্যবতী বলল, তা কিছু জানতে পারলে? যতটা আমার অনুমান বলছে তাতে শ্রীকান্ত কিংবা হরির ওপর পরবর্তী হামলা হতে পারে, কিন্তু তাদেরকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেটাই হলো সমস্যার। তাদের খুঁজে পাওয়া গেলে কোনো একটা ব্যবস্থা করা যেত, আর জয়ন্ত লাহিড়ির ছবি আঁকতে আরও একটা দিন সময় লাগবে। তোমার কি মনে হচ্ছে একজনকে ধরতে পারলে গোটা দলটাকে তোমরা ধরতে পারবে? একটা আশা তো রয়েছেই, সত্য। একজনকে ধরতে পারলে অন্তত একটা চেষ্টা তো করে দেখা যেতেই পারে।
প্রতিপক্ষ বোধহয় সাবধান হয়ে গেছে। ব্যোমকেশ, তারা কিন্তু এখন আর বাড়ির আশেপাশে নেই, কিংবা আমাদের অনুসরণ করার চেষ্টাও করছে না। ব্যোমকেশ যেন চিন্তিতভাবেই বলল, সেটাই তো আমাকে বড্ড ভাবাচ্ছে অজিত। হঠাৎ করে এমন চুপ করে গেল কেন? 3টে খুন করার পরে তাদের তো এখনো আরো 2টো খুন করার কথা। অন্তত আমার হিসেব তো তাই বলছে। কিছু একটা না মিললে সমস্যা। একজনকে অন্তত দুজনের মধ্যে খুঁজে পাওয়া গেলে ব্যাপারটার একটা আন্দাজ করা যেত। আচ্ছা, ওরা 5 জন যদি ওদের দলেরই লোক হয়ে থাকে, তাহলে কোনো একটা কারণে ওরা খুনগুলো করছে। এই 3 জন যদি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে 3 জনকেই খুন করবে। বাকি 2 জন তো বিশ্বাসঘাতকতা নাও করে থাকতে পারে, তাই না? এই কথাটায় ব্যোমকেশ কেমন যেন সত্যবতীর দিকে তাকালো, তারপর বলল, এমনটা তো হতেই পারে। ওরা হয়তো 2 জন জেল থেকে বেরিয়ে আবার ওই দলে যোগ দিয়েছে, আর সেই কারণে ওদের উপর দলের কোনো আক্রোশ নেই। আর বাকি 3 জন বোধহয় এমন কিছু করেছিল যার জন্যে তাদের উপর ওই দলটার আক্রোশ ছিল। ব্যাপারটা তুমি ঠিকই বলেছ সত্য। আমার মাথায় কেন ব্যাপারটা আসেনি? তুমি সমস্ত কিছু নিয়ে ভাবছো, তাই হয়তো তোমার মাথায় এই ব্যাপারটা আসেনি। তবে আমার তো এটাই মনে হলো। তোমার ধারণা যদি ঠিক হয় তাহলে কিন্তু আমরা আরো বেশি সমস্যায় পড়ে গেলাম। তারা যদি এরপর কিছু না করে, তাহলে আমাদের তাদের খুঁজে বের করতে আরো বেশি কাঠখড় পোড়াতে হবে গো। কিন্তু আমাদের কাছে সেই ছবিটা থাকলে তো আমরা সেই ছবি দিয়ে সন্ধান চালাতে পারবো ব্যোমকেশ। তবুও অজিত, তবুও। ঠিক সেই সময় আমাদের ঘরের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ খাওয়া বন্ধ করে উঠে গিয়ে টেলিফোন ধরল, তারপর চুপ করে রইল বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ করে ব্যোমকেশ বলে উঠল, সেটাই যদি হয় তাহলে আমিও দেখব যে কতক্ষণ তোমরা বেঁচে থাকতে পারো আমাদের হাত থেকে। কথাটা শুনে ব্যোমকেশ আসার আগেই সত্যবতী আর আমি একবার চোখাচোখি করে নিলাম। তারপর ব্যোমকেশ এসে বসতেই সত্যবতী প্রশ্ন করল, আচ্ছা, ওটা কার টেলিফোন ছিল? ওদের দলেরই কোনো একজন। সে আমাকে জানিয়ে দিল যে যারা ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের 3 জনকে ওরা শাস্তি দিয়েছে। ওদের কাজ শেষ, তাই এখন আর ওদের পিছু ধাওয়া করে লাভ নেই। কিন্তু সত্য, এত সহজে তো আমি ছেড়ে দেব না। একবার ছবিটা আমার হাতে আসুক, তারপর আমিও দেখব। ব্যোমকেশের গোটা মুখে একটা রাগের ভাব দেখা গেল। আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে, কোনো কিছু করতে না পেরে। কিন্তু ছবিটা আসা পর্যন্ত এখনো তো আমাদের কিছুই করার নেই, তাই না? পরদিন সকালে ব্যোমকেশ তন্ময় লাহিড়ীর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আমি বাড়িতেই থাকলাম, কারণ ব্যোমকেশ বেরিয়েছিল বেশ সকালে। তখন আমার ঘুম ভাঙেনি। আগের দিন রাত্রে আমি কেসটা নিয়ে ভাবতে শুরু করেছিলাম। 3টে খুন হয়েছে আর 2 জন নিরুদ্দেশ। সেই 2 জন যে কেন নিরুদ্ধার একটাই কারণ হতে পারে তারা জেল থেকে বেরিয়ে এসে তাদের পুরনো দলে যোগ দিয়েছে। আর এই 3 জন নিশ্চয়ই এমন কিছু একটা করেছিল যে কারণে তাদের উপর ওই দলটা প্রতিহিংসা হয়েছে। কিন্তু এইসবের মধ্যেও আমার বারবার মনে পড়তে লাগলো, সেদিন যে লোকটা আমার উপর গুলি চালিয়েছিল সেই লোকটার মুখটা। এত দূর থেকেও লোকটার চোখে স্পষ্ট আমি প্রতিহিংসার আগুন দেখেছিলাম। কেমন যেন বারবার মনে হচ্ছিল একটা প্রচণ্ড ঘৃণা তার চোখে, আর সেই ঘৃণার বশেই সে গুলি চালিয়েছে। কিন্তু এই যে দেশের জন্য লড়াই করা, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম, এই সমস্ত কিছুর মধ্যেও কোথাও যেন একটা অপরাধী তৈরি হয়ে যাচ্ছিল। কেমন যেন মনে হচ্ছিল এই মানুষগুলো এখানেই থেমে থাকবে না। তারা দেশের হয়ে দেশের জন্য লড়াই করতে করতে কোথাও যেন নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছিল। আর ব্যোমকেশ বোধহয় ঠিক এই কারণেই কেসটা হাতে নিয়েছিল। সেদিন ব্যোমকেশকে অনেক কিছুই বলে বসেছিলাম, কিন্তু এখন মনে হতে লাগলো সে বোধহয় খুব একটা ভুল বলেনি। অপরাধ সেটা যে কারণেই হোক, অপরাধটা অপরাধী। আর এভাবে রাতের বেলা অন্ধকারে চোরের মতো কাউকে খুন করে
সেভাবে তো আর কোনো পথেই স্বাধীনতা আনা সম্ভব নয়। তার জন্য অন্য লড়াই করতে হবে, যেমনটা করে চলেছেন আমাদের দেশের এক দল। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন যখন ঘুম থেকে উঠলাম তখন জানতে পারলাম ব্যোমকেশ বেরিয়েছে। ব্যোমকেশ যখন ফিরল তখন তার সাথে দাসবাবু রয়েছে। তার ঘরে এসে বসে পুটিরামকে চা করতে বলল, আমায় ডেকে পাঠালো। আমি ঘরে গিয়ে দেখলাম ব্যোমকেশের হাতে একটা ছবি রয়েছে। সেই ছবিটা আমার সামনে দিতেই আমি চমকে উঠলাম। এই লোকটাকেই আমাদের বাড়ির সামনে আমরা দেখেছিলাম। ব্যোমকেশ আরো বলল, এটাই হলেন হরিবাবু। আমার মনে হয় হরি আর শ্রীকান্ত দলটার সাথে আরও একবার মিশে গেছে, আর তারা খুনগুলো করিয়েছে কিংবা নিজেরাই করেছে। আর এই কারণেই এত রাতেও তাদের সাথে কথা বলতে অমরেশবাবু, জয়ন্তবাবু কিংবা যোগেন হালদার দ্বিতীয়বার ভাবেননি। তবে এবার সমস্যাটা হলো এদেরকে খুঁজে বার করা। এরা তো নিশ্চয়ই কোথাও ঘুরে বেড়াবে না, নিশ্চয়ই গা ঢাকা দিয়ে থাকবে। এদেরকে বাইরে বের করতে না পারলে ভীষণ সমস্যা। তাহলে এবার কি করা যায় ব্যোমকেশবাবু? ওরা যখন বাইরে বেরিয়ে আসবে না, তাহলে ওদের জন্য আমাদের জাল পাততে হবে, আর সেটা করার জন্য আমার একটু সময় নিতে হবে। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে আমরা আরেকটু খোঁজ খবর নিলে শ্রীকান্তর ব্যাপারে কিছু জানতে পারবো। আর শ্রীকান্তর ছবি যা দেখেছি তাতে কিন্তু তাকে বাইরে বিশেষ দেখা যায়নি, হরিকে দেখা গেছে। তার মানে হরি ওদের সঙ্গে রয়েছে, কিন্তু শ্রীকান্তও যে তাদের সঙ্গে রয়েছে সেই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। একটা কাজ হবে শ্রীকান্তকে খুঁজে বার করা, আর দ্বিতীয় কাজ হবে ওদের জন্য একটা জাল তৈরি করা। না হলে ওদেরকে ধরা যাবে না দাসবাবু, কারণ জেলে থাকাকালীন ওরা 4 জন রাজসাক্ষী হয়েছিল একমাত্র হরি বাদে। তাই শ্রীকান্ত ওদের দলের সাথে মেশার কোনো কারণ নেই। আর এই ব্যাপারটা আমি আজকেই জানতে পেরেছি। প্রথমে আমিও মনে করেছিলাম যে রাজসাক্ষী হয়েছিল মাত্র 3 জন, কিন্তু পরে ভেতরের খবর থেকে এই ব্যাপারটা জানা গেছে যে শেষে রাজি হয়েছিল শ্রীকান্ত। তবে তাদের সবাইকে একসময় জেল থেকে ছাড়া হয়, কারণ যাতে ওদের দলের কেউ বুঝতে না পারে যে ওরা রাজসাক্ষী হয়েছে, তাতে ওদের সুবিধে হবে। এরা দলের খবর যদি দেয় তাহলে তা পুলিশের কাজে লাগবে। আর এরা বেরিয়ে আসার পরে পুলিশ ওই দলের বেশ কয়েকজনকে ধরতে পেরেছিল। এইবার মোটামুটি খুনের মোটিভটা পরিষ্কার। তবে একমাত্র বাকি থাকলো শ্রীকান্ত। আচ্ছা দাসবাবু, আপনি এই ছবিটা থেকে প্রতিটি থানায় খবর দিয়ে দিন, সব জায়গায় যেন তল্লাশি চালানো হয়। ওকে ধরতে পারলেই আমাদের হাতে অনেক কিছু আসবে। আমি ততক্ষণে শ্রীকান্তর খোঁজ করি। ব্যোমকেশ আর আমি মিলে সেদিন বিকেলেই গেলাম শ্রীকান্ত বাবুর ঠিকানাতে, যে ঠিকানাটা পুলিশের কাছ থেকে পাওয়া গেছিল সেখানে। ভদ্রলোক যে বাড়িতে থাকার কথা সেই বাড়িটা কিন্তু ফাঁকাই রয়েছে। আমরা পুলিশের লোক শুনে আশেপাশের লোকেরা তেমন আপত্তি করল না। ঘরের দরজাটা দেখে কেমন অদ্ভুত লাগলো। ঘরের দরজা একটা তালা ঝুলছে বটে, তবে তালাটা দেখে মনে হলো না বেশি পুরানো। এমন একটা বাড়ি যদি বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকে তাহলে সে বাড়ির তালা হবে অন্যরকম। ব্যোমকেশ ব্যাপারটা দেখতে পেয়ে আমায় বলল, অজিত, ব্যাপারটা দেখে কিন্তু মনে হচ্ছে শ্রীকান্তবাবু বাড়িতে মাঝে মাঝেই আসেন। তিনি 7 বছর জেলে ছিলেন, তারপর 3টে বছর কেটে গেছে। তার পরিবার গ্রামে ফিরে গেছে অনেকদিন আগেই। তারপরেও তার বাড়ির দরজার তালা এমন কেন? এ তালা তো আরো পুরনো হওয়া দরকার, যে তালায় জং পড়ে যাওয়ার কথা। তাহলে তুমি কি মনে করছো? তুমি কি ভাবছো এই বাড়িতে শ্রীকান্তবাবু থাকে, কিন্তু তিনি এখানে যদি থাকেনি তাহলে কেউ দেখতে পাবে না কেন? ব্যোমকেশ চিন্তিত মুখে বলল,
সেটাই তো সমস্যা অজিত, সেটাই তো সমস্যা। আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে। পাশের এক প্রতিবেশীর সাথে ব্যোমকেশ কথা বলল। কথা বলে কিন্তু একটা ব্যাপার জানা গেল। শ্রীকান্তবাবুর বাড়িতে নাকি মাঝে মধ্যেই তার এক চেনা বন্ধু আসে, তবে সে লোকটা দিনের বেলায় আসে। তাকে বললেই সে বলে সে নাকি শ্রীকান্তবাবুর সাথে কথা বলে এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, তাই এই বাড়িতে এসে মাঝে মাঝে দরজা খুলে ঘরদোর ঝাড় দিয়ে রেখে যায়। তবে সে যখন এখানে আসে তার হাতে ব্যাগপত্র থাকে, দেখে মনে হয় ব্যাগপত্র করে সে কিছু নিয়ে এসেছে। সে ব্যাপারে তাকে অনেকবার জিজ্ঞাসা করা হলেও সে তেমন কিছুই বলে না। আর এই ব্যাপারটা শুনেই আমাদের কেমন যেন সন্দেহ হয়। সেখান থেকে ফিরে আসতে আসতে ব্যোমকেশ বলে, ব্যাপারটা মনে হচ্ছে সুবিধের নয় অজিত। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে যে শ্রীকান্ত বাবু এই বাড়িতেই কোথাও একটা থাকেন, আর যে লোকটা তার কাছে আসে সে হয়তো তাকে কোনোভাবে সাহায্য করার জন্যেই আসে। কিন্তু এত লুকোচুরির কি দরকার? তাহলে কি তিনি বুঝতে পারছেন যে তার প্রাণের ভয় রয়েছে? বাড়িটার ভেতরে না ঢুকলে তো কিছুই বোঝা যাবে না ব্যোমকেশ। আমাদের বাড়িটার ভেতরে ঢোকা দরকার ছিল। সেটা ওভাবে হবে না অজিত। তার জন্য আমাদের একটা আলাদা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? প্রতিবেশী ভদ্রলোক জানিয়েছেন যে ছেলেটি ওই বাড়িতে আসে সে সপ্তাহে একদিন করে আসে, আর সেটা হলো প্রতি রবিবার। সেই দিন সকালে আশেপাশে আমাদেরকে থাকতে হবে এবং ছেলেটির উপর নজর রাখতে হবে। তাকে ধরতে পারলে তার কাছ থেকে কিছু কথাবার্তা বার করা যেতে পারে, যেটা আমাদের এই কেসটায় সাহায্য করবে। অজিত, এখন একটা সামান্য ব্যাপারও আমাদের কাছে হারানোর মতো নেই। হরির কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একমাত্র শ্রীকান্তর ওপর আমাদের ভরসা করতে হবে। তাহলে সেটাই করো। আজ শুক্রবার, দুদিন পরে রবিবার। রবিবারের গোটা দিন আমায় কাজ করতে হবে অজিত। তবে তোমায় সেখানে আমি আনবো না, কারণ আমায় ঠিক কি করতে হবে তার ঠিক নেই। তুমি অপেক্ষা করবে, আমি সমস্ত কিছুই তোমায় ফিরে গিয়ে জানাবো। তবে হ্যাঁ, এর মধ্যে তুমি একবার তন্ময় লাহিড়ির সঙ্গে দেখা করবে। তার বাড়ির আশেপাশে কেউ নজর রাখছে কিনা, কিংবা তার উপর কেউ আক্রমণের চেষ্টা করে কিনা সেটা দেখো। কারণ খুনি যদি আমাদের সবার উপর নজর রাখে, তাহলে তন্ময় লাহিড়ি যে আমাদের সাহায্য করছে সেটা সে নিশ্চয়ই জানতে পেরেছে, আর তাই তার নিজেরও প্রাণের ভয় থাকতে পারে। তুমি কালকে একবার তন্ময় বাবুর বাড়িতে যাবে, আর আমি ততক্ষণ শ্রীকান্ত বাবুর পরিবারের সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করব। সমস্ত কিছুই করা হলো, কিন্তু তন্ময় লাহিড়ী জানালেন তার বাড়ির উপর নজর রাখার কাজ হচ্ছে। তিনি ব্যাপারটা বেশ ভয় পেয়েছিলেন, তবে আমি তাকে আশ্বস্ত করলাম তার চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজন হলে তার বাড়ির সামনে পুলিশি পাহারার ব্যবস্থা আমরা করে দিতে পারি। কিন্তু সে ব্যাপারটা তিনি চাইলেন না। তিনি জানালেন তিনি এমনিতে বাড়ি থেকে খুব একটা বের হন না, তাই ব্যাপারটা নিয়ে তিনি অতটা ভাবছেন না। দিনের বেলা তার বাড়িতে ঢুকে তাকে খুন করা তো সহজ কথা না, আর যদি ব্যাপারটা রাতে হয়, রাতে তিনি বাড়ির বাইরে বেরোন না। তবে তার কথাটা যেন আমার মন মতো হলো না। তাই রায়বাবুর সাথে কথা বলে তার বাড়ির আশেপাশে সাদা পোশাকের পুলিশি পাহারার ব্যবস্থা করতে বললাম। যদিও ব্যাপারটা নিয়ে ব্যোমকেশের সাথে আমি কথা বলে রেখেছিলাম। ব্যোমকেশ কিন্তু শ্রীকান্তবাবুর পরিবারের দেখা পেয়েছিলেন। তাদের সাথে কথা বলে জানা গেল তাদের সাথে শ্রীকান্তবাবুর মাঝে মাঝে দেখা হয়, তবে শ্রীকান্তবাবু তাদের সাথে পুরোপুরি যোগাযোগ রাখতে চান না, তাতে তাদেরও প্রাণের ভয় থাকতে পারে। তবে তারা এটা জানিয়েছেন যে শ্রীকান্তবাবু কলকাতাতেই কোথাও আছে, যতদূর সম্ভব তিনি তার বাড়িতেই আছেন। আরও একটা ব্যাপার ব্যোমকেশ সেখান থেকে জানতে পেরেছিল, যেটা সন্দেহ করেছিল। শ্রীকান্তবাবু শেষের দিকে রাজসাক্ষী হয়েছিলেন। পরের চমকটা আমরা পেলাম রবিবার বিকেলে। রবিবার সকালে ব্যোমকেশ বেরিয়ে গিয়েছিল। আমি বাড়িতে বসে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিলাম। গোটা কেসটা সহজ বলে মনে হয়েছিল, আবার সেটা জটিল হয়ে এসেছে। শ্রীকান্ত যদি রাজসাক্ষী হয়, তাহলে সেভাবে লুকিয়ে রয়েছে কেন? আর তাহলে কি তিনটে খুন হয়ে যাওয়ার পরেও সে
কেমনটা ভয় করছে। আর হরিকেই বা পাওয়া যাচ্ছে না কেন? আর গোটা একটা দল যদি হয়, তাহলে গোটা দলের পক্ষে শ্রীকান্তবাবুকে খুঁজে বার করাটা তেমন কঠিন কোনো কাজ তো হতে পারে না। তাহলে ব্যোমকেশ বিকেলে যখন ঘরে এসে ঢুকলো, তখন তার মুখে সামান্য হাসির আভাস। হাত মুখ ধুয়ে এসে নিজের চেয়ারে বসে পেছন দিকে দুটো হাত রেখে হেলান দিয়ে ব্যোমকেশ বলল, আমার সন্দেহই ঠিক ছিল অজিত। শ্রীকান্তবাবু ওই বাড়িতেই লুকিয়ে আছেন। প্রতি রবিবার সকালে ওই ছেলেটি তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসে। তিনি বাড়ির বাইরে কোথাও বেরোন না। একমাত্র ওই ছেলেটি রোববার সকালে গিয়ে তাকে না ডাকলে তিনি বাইরে আসেন না। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকে। ছেলেটি নিজে গিয়ে ঘরের দরজা খোলে। তবে শ্রীকান্তবাবুর সাথে আজকে আমার দেখা হয়েছে। ভদ্রলোক বেশ ভয়ে আছেন, বুঝলে। 3টে খুন হয়ে যাওয়ার পর তিনি নিজে চতুর্থ, সে কথাটা তো তুমি জানোই। আর তাই তিনি আত্মগোপন করে আছেন। তবে তিনি আত্মগোপন করে থাকলে তো আমরা অপরাধীকে ধরতে পারবো না। তাই আমি শ্রীকান্তবাবুকে দিয়েই একটা জাল পাতার ব্যবস্থা করেছি। সেটা কেমন ব্যোমকেশ? মানে শ্রীকান্তবাবুকে দিয়ে তুমি কিভাবে অপরাধীকে ধরার জাল পেতে চাও? অজিত, ব্যাপারটা কালই বুঝতে পারবে। শ্রীকান্তবাবু এতদিন বাড়ির ভেতরে ছিল, আর কাল থেকে আমি বাড়ির বাইরে তাকে আসতে বলেছি। তবে খুনগুলো প্রত্যেকটাই রাতের বেলা হয়েছে, তাই দিনের বেলা কোনো খুন হবে বলে আমার মনে হয় না। সেই সময়টা শ্রীকান্তবাবুকে বাড়ির বাইরে স্বাভাবিক জীবনযাপন করতে বলেছি, যাতে খুনির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আর সেক্ষেত্রে তার ওপর খুনি হামলা করার চেষ্টা করলেই আমরা তাকে ধরতে পারবো। সবই তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যদি শ্রীকান্তবাবুর কিছু হয়ে যায় তাহলে? হবে না অজিত, হবে না। কারণ আজ সকাল থেকেই আমি শ্রীকান্তবাবুর পাশের বাড়িতে থাকবো বলে সব ব্যবস্থা করা হয়ে গেছে। পুলিশের সাথে কথা বলা হয়ে গেছে, পুলিশও থাকবে আমার সাথে। তবে হ্যাঁ, রাতের বেলা সেদিকে যাওয়া চলবে না, কারণ রাতের বেলা সেই খুনি সেই দিকে আসতে পারে। তাই বেশ কয়েকটা দিন আমায় ওই বাড়িতে কাটাতে হতে পারে। আমার সাথে একজনই থাকবে, তবে সেখানে আমি তোমায় নিয়ে যেতে পারবো না। তার একটা কারণ হলো, খুনিরা যদি আমাদের বাড়ির উপর নজর রাখতে চেষ্টা করে আর তোমাকে যদি দেখতে না পায়, সেখানেও কিন্তু একটা সমস্যা হবে। আমায় দেখতে না পেয়ে তোমায় দেখতে পেলেও তারা সামান্য কিছুক্ষণের জন্য ভাববে আমি হয়তো বাইরে কোথাও গেছি, ফিরে আসব। কিন্তু দুজনকেই দেখতে না পেলে ব্যাপারটা সমস্যা হয়ে যাবে। ব্যোমকেশের কথা আমি সবই বুঝতে পারছিলাম, কিন্তু এত বড় একটা বিপদের মধ্যে সে একা একা যাবে সেটা মানতে পারছিলাম না। কিন্তু কিছুই করার নেই, তাছাড়া সাথে পুলিশ থাকবে। ব্যোমকেশ বেরিয়ে যাওয়ার আগে সত্যকে কথাটা বলতেই সত্যবতী কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, তুমি অকারণে এভাবে বিপদ বাড়াচ্ছ কেন? যদি তোমার কিছু হয়ে যায়? ব্যোমকেশ হঠাৎ করে সামনে এগিয়ে এসে সত্যবতীর দুটো হাত শক্ত করে ধরে বলল, সত্য সত্য, আমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি বুঝতে পারছো না সত্য, আমাদের কাজটা ঠিকভাবে না হলে আরো একটা মানুষের প্রাণ চলে যাবে। আর সেটা আমি কি করে হতে দিই বলো তো? আর সত্যান্বেষী স্ত্রী তুমি, এতটা নরম তো তুমি হতে পারো না সত্য। তোমায় যে শক্ত হতেই হবে। তোমার কাছ থেকেই তো আমি আমার কাজের অনুপ্রেরণা পাই সত্য। এই দেখো দেখো আমার দিকে, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? সত্যবতী আর নিজেকে সামলে রাখতে পারল না, তার চোখে জল দেখা দিল। সত্যবতী ব্যোমকেশের বুকে মুখ ঘষতে ঘষতে বলল, যাই করো না কেন, ভালোভাবে ফিরে আসবে কিন্তু। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম এই সময়টা অন্যরকম, তাই ওদের দুজনকে এই সময় একটু একা ছেড়ে দেওয়া দরকার। তাই আমি বললাম, এই ব্যোমকেশ, আমি একটু ঘর থেকে আসছি বুঝলে। বলে ঘরের বাইরে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। আমারও কেমন যেন চিন্তা হচ্ছিল কি ঘটতে চলেছে সেটা নিয়ে।
এই এতদিন ধরে চলতে থাকা কেসের কিন্তু শেষমেশ সমাধান হলো, কিন্তু কেসের শেষে যে এমন একটা তথ্য বেরিয়ে আসবে সেটা আমরা বুঝতে পারিনি। প্রথম থেকে আমরা ভেবে চলেছি এই গোটা কেসের পেছনে একটা গোটা দল রয়েছে, যেই দলটার নাম জয় হিন্দ। কিন্তু শেষে যে এমনভাবে কেসের সমাপ্তি হবে সেটা কে জানত। ব্যোমকেশের সাথে দাসবাবু নিজে সেই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। শ্রীকান্ত বাবুকে বাড়ির বাইরে বেরোতে বলা হয়েছিল যাতে তিনি খুনির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ব্যোমকেশ সন্দেহ করেছিল খুনি বাড়ির উপরে নজর রেখেছে, তবে তাকে দেখতে না পেয়ে ব্যাপারটা তেমন গুরুত্ব দেয়নি। এবার যখন শ্রীকান্ত বাবুকে বাড়ির বাইরে দেখা গেল, তখন খুনি নতুন করে হয়তো তার উপর নজর রাখা শুরু করলো। তারপরের সমস্ত ঘটনায় যদিও ব্যোমকেশের মুখে শোনা, তবুও আমি নিজের মতো করেই বলছি। ব্যোমকেশ সে বাড়িতে মোট 2 দিন ছিল। একটা গোটা দিন পেরিয়ে যাওয়ার পরে কিছুই হলো না। শ্রীকান্ত বাবুকে বাড়ির বাইরে দেখা গেল, এমনকি যে ছেলেটি তার খাবার পত্র দিয়ে যেত তাকেও তার বাড়িতে আসতে দেখা গেল। তবে সেদিন বিকেলেই বাড়ির সামনে সেই লোকটিকে ব্যোমকেশ দেখতে পেয়েছিল, যার কাঁধে কাপড়ের ব্যাগ আর চোখে একটা চশমা, তার মাথার লম্বা চুল। তবে হরির যে বিবরণ ব্যোমকেশ পেয়েছিল তার সঙ্গে কিন্তু এই লোকটির তেমন মিল ছিল না। শুধু কাঁধের ব্যাগ আর চশমাটার জন্য তাকে সেই দলের বলে মনে হয়েছে। ঘটনাটা সেদিন রাত্রেই ঘটল। রাত্রেও ব্যোমকেশ নজর রেখে চলেছে, দাসবাবু তার পাশে জেগে রয়েছে। এমন সময় ব্যোমকেশ দেখতে পেয়েছিল লোকটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তারপর আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে গেছে। লোকটা বাড়ির ভেতর ঢুকে যাওয়ায় কিছুক্ষণ পরেই ব্যোমকেশ বেরিয়ে এসে অন্ধকারে শুয়ে বাড়ির ভেতরে ঢোকে। শ্রীকান্তবাবুকে আগে থেকেই সমস্ত কিছু বলা ছিল। তিনি খানিকটা সময় নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে আসেন। তাদের মধ্যে সামান্য কথাবার্তা শুনতে পেয়েছিল, কিন্তু এক সময় যখন দেখতে পায় লোকটা কাপড়ের ব্যাগ থেকে পিস্তল বার করতে চলেছে, তখনই ব্যোমকেশ গর্জে ওঠে, ওই কাজটা করবেন না হরিবাবু, হাতের পিস্তলটা ফেলে দিন, না হলে কিন্তু। কথা শেষ করার আগেই ব্যোমকেশের দিকে একটা গুলি ছুটে আসে, আর তার সাথে শ্রীকান্তবাবু ভয়ে ছুটে ঘরের ভিতরে ঢুকে যান। আরও একটা গুলি গিয়ে তার পায়ে লাগে। ততক্ষণে ব্যোমকেশ নিজের হাতের পিস্তল তুলে নিয়ে লোকটার হাত লক্ষ্য করে গুলি চালিয়েছে। ব্যাপারটা ব্যোমকেশ খুব সহজ করে বললেও আমি বুঝতে পেরেছিলাম ব্যাপারটা অত সহজ ছিল না। সামান্য সময়ের মধ্যেই 3টি গুলি চলেছিল। একটা গুলি হাওয়ায়, একটা শ্রীকান্তবাবুর পায়ে, আর একটা হরিবাবুর হাতে। তারপর তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে জানতে পারা যায় অনেক কিছুই। তবে আসলে যে ব্যাপারটা জানার ছিল সেটা ব্যোমকেশ আমাদের ঘরে বসে সত্যবতী আর আমার সামনে বলেছিল। শ্রীকান্তবাবুকে তার দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কয়েকদিনের জন্য। হরিবাবুকে গ্রেপ্তার করা হয়, তবে তার কাছ থেকে তার দলের ব্যাপারে কোনো কিছুই জানা যায় না, কারণ বর্তমানে তাদের দলের কোনো অস্তিত্বই ছিল না। কেসটা প্রায় একরকম শেষ হয়ে এসেছে। হরিবাবু সমস্ত কিছুই স্বীকার করে নিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন এই সমস্ত কিছু তিনি করেছেন তাদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি দেওয়ার জন্য। কেসটা শেষ হওয়ার পরদিন সকালে ব্যোমকেশের ঘরে বসে সকালের চা খাচ্ছি। আমাদের সামনে সত্যবতীও বসে রয়েছে। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে রয়েছে। এই দেখে আমি বললাম, ব্যোমকেশ, তুমি বলেছিলে এমন একটা কিছু জানা গেছে যেটা সম্পর্কে আমরা ভাবতেই পারি, সেই ব্যাপারটা কি? প্রথম থেকেই আমরা ভেবে চলেছি গোটা কাজটা করছে কোনো একটা দল, আর যেই দলটার নাম হচ্ছে জয় হিন্দ। আর সেই ব্যাপারে আমরা ধোঁকা খেয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে পরপর 2জন মানুষকে অনুসরণ করতে দেখে। কিন্তু কেসটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে আমরা মনে করি আসলে দলে অনেকগুলো লোক রয়েছে তা করতেন। আর এই কাজের পেছনেও কিন্তু একটা বড় কারণ রয়েছে। আর জয় হিন্দ দলটাকে যখন ধরা হয় তখন তাদের সবাইকে একসাথে হাতের শিরা কেটে আত্মহত্যা করতে বাধ্য করে সরকার। সেই প্রতিশোধটা বোধহয় তিনি নিতে চেয়েছিলেন। তবে এখন ব্যাপারটা সবই মিটে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি যে আর ছাড়া পাবেন না সে ব্যাপারটা নিশ্চিত। বলা যায় না
বোধহয় তাকে ফাঁসির দড়িতে ঝুলতেও হতে পারে। কথা শেষ করে ব্যোমকেশ দুটো হাত মুখের সামনে এনে বলল, বুঝলে অজিত, প্রতিবার অপরাধীকে ধরতে পেরে যে আনন্দটা হয়, একটা লড়াই শেষ হলে যে জয়ের একটা উল্লাস আমার মনে হয়, সেটা কিন্তু এবারে আসছে না। কেন ঠিক বলতে পারছি না। কথাটা বলে ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে দাঁড়ালো। আমি সত্যবতী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, তবে কিছুই বললাম না। আমি মনে মনে ভাবলাম, ব্যোমকেশ, তুমি মুখে যাই বলো না কেন, তুমি একজন ভারতীয় নাগরিক। তোমার মনের মধ্যেও কোথাও একটা দেশপ্রেমের আগুন রয়েছে। তুমি হয়তো সবকিছু আইন অনুযায়ী নিয়ম মেনে করতে চাও, কিন্তু সবার শেষে তুমিও যে একজন ভারতীয়, তোমার মনের মধ্যেও তো কোথাও একটা বেজে ওঠে জয় হিন্দ। তবে ব্যোমকেশ, তুমি চিন্তা করো না, আমাদের দেশের জন্যও কেউ না কেউ লড়াই করে যাচ্ছে তার মতো করে। আর আমার মনে হয় তার বা তাদের লড়াই একদিন সাফল্য আনবেই। তাদের লড়াইটা একদিন আমাদের ছিনিয়ে এনে দেবে স্বাধীনতা। এভাবে রাতের অন্ধকারে খুন করে স্বাধীনতা সে চায় না। সে চায় দিনের আলোয় সবার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গুলির বদলে গুলি খেয়ে লড়াই করে স্বাধীনতা টেনে আনতে। সেদিন হয়তো আমরা সবাই স্বাধীন ভারতের মাটিতে পা রেখে বলতে পারবো জয় হিন্দ। ব্যোমকেশ বাইরের দিকে তাকিয়ে রইল। আমিও বুঝতে পারছিলাম ব্যোমকেশের মনে বোধহয় এমন কোনো কথাই চলছে। তবে কেসটা যখন শেষ হয়ে গেছে তখন একটু বিশ্রাম প্রয়োজন। অনেকটা ধকল গেছে।